আমাদের নিরাপদ প্রতিবেশী নেই, তারা আমাদের পতাকায় আগুন লাগাচ্ছে, পতাকা আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে। তারা আমাদের হাইকমিশনকে ঘেরাও করে ভাঙচুর করছে। এটা কোন দেশ? এটা কোন প্রতিবেশী? এই প্রতিবেশী তো শুধু বাংলাদেশের জন্য, এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উত্তরটা তৈরি করেছে। এইরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়, গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে, আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন। প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে, হাঁটা চলায়, গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন। আমি বললাম, কেন, কি হয়েছে ভাই? আমাদের সেই যাত্রী খেকু মঞ্চ তো আর এখন নাই, কিছুটা তো নিরাপদ সড়ক আমাদের হয়েছে। বলছে, মাসুদ ভাই শুনলে অবাক হবেন, একসময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল, এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হচ্ছে, একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই কাজটি সম্পন্ন করবে। কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি, এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে। আমি সাথে আরেকটা শব্দ যুক্ত না করলে আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা, আমার আলোচনায় আমি মনে করি এটা হকাদায় হবে না। সেটা হচ্ছে, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার। কাশ্মীরকে মুসলিম শূন্য করতেই নির্যাতন চালাচ্ছে ভারত। আপনাদের আসামের কি অবস্থা? আপনাদের মণিপুরের কি অবস্থা? পাঞ্জাবের শিখদের কি অবস্থা? কানাডা তাদের দেশে আপনাদের নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা কি করেছিলেন এটা তো গোটা বিশ্ববাসী জানে। কি ভয়ঙ্কর, মানে ভারতীয় ফ্যাসিবাদ, বিজেপির ফ্যাসিবাদ এত সর্বগ্রাসী, এমন আন্তর্জাতিক করে ফেলেছে যে কানাডাতে সেখানে গিয়ে ভারতীয় একজন শিখ নেতাকে হত্যা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এবং আমেরিকাতে এটি টার্গেট করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। এরপরেও আপনারা বড় বড় কথা বলবেন, আপনারা শত শত মসজিদ ভেঙে মন্দির বানান, গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন। আগে নিজের দেশ সামলান, শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন, খুব দরকার, বিশেষ করে কাশ্মীরে আর আসামে ও মণিপুরে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 দশকের শাসন আমলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একদিকে রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে, মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য বলতে পারবো না। আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করেছে, শুভেন্দু অধিকারী হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, আর অত্যন্ত উগ্র এবং বাজে প্রতিক্রিয়া দিল। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো, তাকে নিয়ে যেমন সেটা বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডে যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস, সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই সরকারের আমলে বাংলাদেশের 53 বছর ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে, সবচেয়ে সুবিধা পাচ্ছে। এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায়নি। তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে, ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না, একটা টুইটার নির্বাচন করে করেছিল, সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম, সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, আমরা কি কালেকটিভলি
প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি। আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না, দেশের মধ্যে কথা বলতে হবে না, ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইন থেকে আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে এটা ইস্টাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। বেশি রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে। তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম করা হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে, কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না, সোনার ডিম পাচ্ছে না। কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে। আমার কৃষ্টি, আমার সংস্কৃতি আজকে শেষ হয়ে গেছে। আজকে আধিপত্যবাদী শক্তিদের কারণে আজকে তারা আমার দেশে তার ছবি চলবে, আমার দেশে তার টেলিভিশন চলবে, তার চ্যানেল চলবে, আর আমার চ্যানেলকে এই পর্যন্ত আমি ওই পারে নিতে পারলাম না। কেউ তো বলে না সাহস করে যে আমি এটা বন্ধ করে দেব যদি আমারটা না চলে। বলতে হবে। আরো আধিপত্যবাদীদের বাজারে রূপান্তরিত হওয়ার জন্য আমি এটা করি নাই। বলতে হবে যে আমার কৃষি, আমার ফেলানিকে যদি আজকে সীমান্তে অতিক্রম করার কারণে গুলি করে সীমান্তের তার কাটে ঝুলে রাখা হয়, আওয়ামী লীগেররা আজকে কিভাবে সীমান্ত অতিক্রম করে ওই পারে গেল? কেন তাদেরকে গুলি করা হয় নাই? কেন তাদেরকে ধরা হয় নাই? আজকে অনেক ওই পারে বৈশা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলতেছেন। এইখানে নাকি একটা রায়ট শুরু হয়ে গেছে। আরে ভাই আসেন না, মমতা ব্যানার্জি না কে আছেন, যারাই আছেন আইসা দেখেন এখানে কি হচ্ছে। বাংলাদেশের মতো দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে যত আরামে আছি পৃথিবীর কোথাও নাই। ওই ইন্ডিয়াতেও নাই। ওই ইন্ডিয়াতেও মুসলমানরা এত আরামে নাই, কিন্তু আমরা তো বলি না সেটা। আমরা তো রায়ট লাগাইতে চাই না। আমরা আমাদের সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি